তফসিলের পর নির্বাচনী আচরণবিধি মেনে সমতল মাঠে নিশ্চিতের চ্যালেঞ্জ, নিরপেক্ষ ভূমিকায় ঘুরে দাঁড়ানোর সুযোগ আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের। প্রশাসনেরও একটা ঘুরে দাঁড়ানোর সময় এটা। যদি কোনো ধরনের চাপ সৃষ্টি না করা হয়, আমরাও সঠিক নির্বাচন করতে পারি। নির্বাচন ঘিরে উদ্ধার না হওয়া অবৈধ অস্ত্রের ব্যবহার নিয়ে সংগ্রাম। দেশীয় সিন্ডিকেটের পাশাপাশি সক্রিয় সীমান্তের উপরের চক্র, বলছে আইন শৃঙ্খলা বাহিনী। মৌখিক চুক্তিতে গৃহকর্মী নিয়োগে বাড়ছে চুরি, ডাকাতি, হত্যা। কর্মরতদের তথ্য থানায় জমা দেন না নিয়োগদাতারা, হালনাগাদের দাবি ডিএমপির। থাই কম্বোডিয়া সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষ, বিমান হামলায় বাড়ছে প্রাণহানি, ঘরবাড়ি ছাড়ছেন আক্রান্ত এলাকার বাসিন্দারা। আলোচনায় আগ্রহী নমপেন। শুনছিলেন শিরোনাম। স্বাগত এখন সকালে। পুরো আয়োজনের সঙ্গে আছে আমরা দুজন, আমি উজ্জ্বল হাফিজ এবং আমি শামীমা শাম্মী। আগামীকালের মধ্যেই জাতীয় নির্বাচনের তফসিল দেবে কমিশন। আজ রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন সিইসি। এর আগে গতকাল প্রধান বিচারপতির সঙ্গে দেখা করে নির্বাচনের জন্য 300 বিচারক চেয়েছেন তিনি। প্রধান বিচারপতি নির্বাচনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন, জানিয়ে সিইসি জানান নির্বাচনের ট্রেনে উঠে গেছে তার কমিশন। আরও জানাচ্ছেন মিয়া আমিরুল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল সামনে রেখে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সুপ্রিম কোর্টে সাক্ষাৎ করেন সিইসি। এ সময় নির্বাচনকালীন বিচার বিভাগের সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রায় ঘণ্টাখানেকের বৈঠক শেষে বের হয়ে গণমাধ্যমের মুখোমুখি হন প্রধান নির্বাচন কমিশনার। সিইসি বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে ম্যাজিস্ট্রেসি দায়িত্ব পালনের জন্য 300 বিচারক দেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধান বিচারপতি। ইলেকট্রাল ইনকোয়ারি কমিটির যাতে ওনারা ডেপ্লয় করবেন আমাদের শিডিউল ঘোষণার সাথে সাথে, এই কাজটা যাতে ত্বরান্বিত করেন উনি, সেটা ওনাকে একটু রিকোয়েস্ট করেছে। প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমে সিইসি জানান নির্বাচনের ট্রেনে উঠে গেছে তার কমিশন। মামলা নিয়ে তো কোনো কথা হয়নি, মামলা নিয়ে তো কোনো কথা হয়নি। তাহলে আমরা স্যার নির্বাচনের ট্রেনে উঠে গেছি উঠে। এদিকে তফসিল ঘোষণার জন্য চূড়ান্ত হয়েছে প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ। বুধবার রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ শেষে ওদিন সন্ধ্যায় বা পরদিন বৃহস্পতিবার তফসিল ঘোষণার বিষয়ে নিশ্চিত করেছেন ইসি আব্দুর রহমান এল মাসুদ। তফসিলে নির্বাচন সুষ্ঠু করতে রাজনৈতিক দলসহ অংশীজনদের সহযোগিতার বিষয়ে বিশেষভাবে আহ্বান থাকছে। মিয়া আমিরুল, এখন, ঢাকা। তফসিলের পর থেকেই বলবৎ হবে আচরণবিধি সহ নির্বাচনী আইন। থাকবে না মোড়ে মোড়ে বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন। আনুষ্ঠানিক প্রচারণার নির্ধারিত সময়ের আগে করা যাবে না মিছিল, মিটিংও। নির্বাচন বিশ্লেষকরা বলছেন, জুলাই অভ্যুত্থান পরবর্তী গুরুত্বপূর্ণ এই নির্বাচনে শুরু থেকে আইন প্রয়োগের দৃষ্টান্ত দেখাতে হবে আইন শৃঙ্খলা বাহিনীকে। একই সঙ্গে তারা বলছেন, অতীতের কালিমা মুছে নিরপেক্ষ ভূমিকা রেখে প্রশাসনের জন্য বড় সুযোগ ঘুরে দাঁড়ানোর। আরও জানাচ্ছেন আজহার লিমন। ঢাউস আকারের এই বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন কিংবা প্লাকার্ড আসন্ন নির্বাচন ঘিরে যে চেহারা তৈরি হয়েছে অলিগলি আর সড়কের মোড়ে মোড়ে, সেখানে একটা বড় পরিবর্তন আসতে যাচ্ছে তফসিল ঘোষণার পর থেকেই। কারণ এই ঘোষণার মধ্য দিয়েই নির্বাচনী সামিয়ানের নিচে পড়বে পুরো দেশ। বলবৎ হয়ে যাবে আচরণবিধি সহ নির্বাচনী সকল আইন। নির্বাচন কমিশনের অধীনে এসে পড়বে পুরো প্রশাসন। তফসিলের গ্যাজেটের সঙ্গে সঙ্গে গ্যাজেট হবে নির্বাচন অনুষ্ঠানের জন্য দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা সহ মাঠ প্রশাসনের কর্তা ব্যক্তিদের নাম। এই বিশ্লেষক বলছেন, আনুষ্ঠানিক এই নির্বাচন যাত্রার উদ্দেশ্য সবার জন্য একটা সমতল মাঠ তৈরি করা। এই যে হাজার হাজার কোটি কোটি পোস্টার আছে, রঙিন পোস্টারও আছে, এগুলো সব সরিয়ে ফেলবে। অর্থাৎ প্রত্যেকটা আসন একদম ক্লিন হয়ে যাবে, কোনো প্রচারণা সামগ্রী থাকবে না। ওইটা দিয়ে একটা লেভেল প্লেইং ফিল্ড হবে। তারপরে প্রতীক বরাদ্দের আগ পর্যন্ত কোনো প্রার্থী, কোনো দল এই ধরনের প্রচারণা করতে পারবে না। অর্থাৎ এই যে ক্যাম্পেইন ম্যাটেরিয়াল করতে পারবে না। তারা হয়তো বাড়ি বাড়ি যেতে পারবে, তারা ঘরোয়া বৈঠক করতে পারবে, উঠান বৈঠক করতে পারবে, কিন্তু কোনো রকম প্রচারণার সামগ্রী দিয়ে, ব্যানার দিয়ে, লিফলেট দিয়ে, ফেস্টুন দিয়ে কোনো রকম প্রচারণা করতে পারবে না। নির্বাচনী আইনে প্রচারণা কিংবা ভোট গ্রহণের জন্য বেঁধে দেওয়া নীতিমালা না মানাকে
অপরাধ হিসেবেই বর্ণনা করা হয়েছে, যার শাস্তি হিসেবে প্রার্থিতা বাতিল সহ জরিমানা কিংবা কারাদণ্ডও রয়েছে। কিন্তু প্রশ্ন হলো, প্রতিটি আসনে যেভাবে সম্ভাব্য অনেক প্রার্থী, ভোটের প্রতিযোগিতায় ব্যানার ফেস্টুনের প্রতিযোগিতাও রয়েছে, সেখানে নির্বাচন কমিশন যে পর্যন্ত চূড়ান্ত প্রার্থিতা ঘোষণা না করছে সে পর্যন্ত এসব আইন বাস্তবায়নের উপায় কি? প্রার্থী না হলে তার কাউকে করা যাচ্ছে না, ইন জেনারেল বলা যায়, সবাই বা সব স্তরে বলা যায় যে আপনারা এগুলো সরান। যদি না করে, নিজ দায়িত্বে না করে, তখন এটা একটা নোট রাখা দরকার যে পরে যখন উনি যদি প্রার্থী হন তখন তাকে বলা হবে যে আপনি এই নির্দেশটা আপনি মানেননি কেন। সেটা তার জন্য খুব একটা ভালো দিক হবে না। ভোটাররা তাতে বুঝবে যে এই প্রার্থী, যদি ইনি প্রার্থী হন তাহলে ইনি তো আইনের প্রতি শ্রদ্ধাশীল না, নির্বাচন কমিশনের নির্দেশও যথাযথভাবে মানে না। তখন তারা ভোট দেবার ক্ষেত্রে তো চিন্তা করবে। তফসিল ঘোষণার পরপরই সরকার ঘোষিত ৯ লাখ আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী মোতায়েনের চূড়ান্ত রূপরেখা নির্বাচন কমিশনে উপস্থাপন করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তারপরে জানা যাবে নির্বাচনী টাইমলাইনে কোথায়, কখন, কিভাবে মোতায়েন হবে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। বিশ্লেষকরা বলছেন, অতীতের সকল বদনাম ঘুচিয়ে প্রশাসন কিংবা আইনশৃঙ্খলা বাহিনীর ঘুরে দাঁড়াবার মোক্ষম সময় আসন্ন এই নির্বাচন। অতীতে আমাদের খুব তিক্ত অভিজ্ঞতা, আমরা প্রশাসনকে এত বেশি দোষারোপ বলি আর প্রশাসন নিজেই সেটাকে প্রভাবিত করেছে ইলেকশনকে, অথবা নষ্ট করেছে, ম্যানিপুলেশন যেটা বলা হয়, সে কাজটা করেছে প্রশাসনটা। সেখানে প্রশাসনেরও একটা ঘুরিয়ে দাঁড়ানোর সময় এটা। এই চ্যালেঞ্জটা যদি প্রশাসন গ্রহণ করে যে আমরা আমাদের উপর যদি কোনো ধরনের চাপ সৃষ্টি না করা হয় আমরাও সঠিক নির্বাচন করতে পারি। প্রশাসনকে নিরপেক্ষ যদি এবার প্রশাসন না হয় তা আমাদের দেশের জন্য দুর্ভাগ্য। প্রশাসনকে কোনো দলের, বড় দলই হোক ছোট দলই হোক, হেভি প্রার্থী হোক আর ছোট প্রার্থী হোক, যে যেরকমই হোক, সবার জন্য সম আচরণ করাই নির্বাচনের মূল লক্ষ্য। তফসিল ঘোষণার পর থেকে প্রচার প্রচারণার বেঁধে দেওয়ার সময়ের আগ পর্যন্ত শহর নগরের মানুষেরা রেহাই পাবেন সভা সমাবেশের ভোগান্তি থেকে। এর মধ্যে বেআইনি ও অনুমোদনহীন সমাবেশে বিধিনিষেধ জারি করেছে অন্তর্বর্তী সরকারের প্রশাসন। আজহার লিমন, এখন, ঢাকা। তারেক রহমানের দেশে না আসার পেছনে ভারতের কোনো ইঙ্গিত নেই বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব। মঙ্গলবার রাতে গুলশানে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ে আরও বলেন যে দলটি স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারা আবার ধর্মকে ব্যবহার করে জনগণকে বিভ্রান্ত করছে। একই অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, জবাবদিহিতা নিশ্চিতে গণতন্ত্র প্রতিষ্ঠার বিকল্প নেই। আরও জানাচ্ছেন ফরহাদ বিন নূর। মঙ্গলবার বিকেলে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের বাসভবনে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ৩ সদস্যের প্রতিনিধি দলে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। বৈঠক শেষে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ইউরোপীয় ইউনিয়ন দ্রুতই নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকারকে ক্ষমতায় দেখতে চায়। বিএনপি ক্ষমতায় এলে ইইউর সাথে সম্পর্ক কেমন হবে সে সম্পর্কেও আলোচনা হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিএনপির কোনো শঙ্কা নেই উল্লেখ করে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আমরা নির্বাচনের দিকে এগুচ্ছি। দ্রুত নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করে একটা নির্বাচিত সরকার দেখতে চাই স্বাভাবিকভাবে। আমাদের নির্বাচন নিয়ে এখনো কোনো শঙ্কা নাই এই মুহূর্তে। সুতরাং যেই সংখ্যাটা নাই সেটা আগেভাগে বলে নির্বাচনী ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার কোনো প্রয়োজনীয়তা নেই। মঙ্গলবার সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় সাবেক সেনা কর্মকর্তারা তার কাছে বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন। বিএনপি ক্ষমতায় গেলে কি কি করবে সেই পরিকল্পনা সেনা কর্মকর্তাদের সামনে তুলে ধরেন তারেক রহমান। বলেন, দেশের জবাবদিহিতা নিশ্চিত করতে যে কোনো মূল্যে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। আমাদের সকলকে সামনের দিনে গণতন্ত্রকে স্টাবলিশ করতে হবে, যে কোনো মূল্যে স্টাবলিশ করতে হবে। বিকজ গণতন্ত্র স্টাবলিশ করতে পারলে কিন্তু অ্যাকাউন্টেবিলিটি বা জবাবদিহিতা হবে। গত 16-17 বছরে যে কাজগুলো হয়েছে, যে ইনস্টিটিউশনগুলো ধ্বংস করেছে, তার অন্যতম মূল কারণ ছিল যে জবাবদিহিতা ছিল না।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তারেক রহমানের দেশে না আসার পেছনে ভারতের কোনো ইঙ্গিত নেই বলেও জানান তিনি। বলেন, স্বাধীনতার বিরোধীকারী দলটি আবার ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করছে। ভারতের ইঙ্গিতে আপনার আমাদের চেয়ারপারসন, অ্যাক্টিং চেয়ারপারসন সিদ্ধান্ত নিচ্ছেন, এটা কখনোই ভাববেন না। বিএনপি হচ্ছে সেই দল যে সবসময় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছে। আগামী নির্বাচনে সাইবার যুদ্ধ মোকাবেলা করতে আহ্বান জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মাই স্যালিউট টু ইউ। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। এক বছরে চট্টগ্রামের বিভিন্ন স্থানে অভিযানে ১৫০০-এরও বেশি দেশি বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বিপুল অস্ত্র গোলাবারুদ উদ্ধার হলেও সন্ধান মেলেনি বড় একটি অংশের। দিনে দুপুরে খুনের ঘটনায় উদ্বেগ জনমনে। আসন্ন নির্বাচনে অবৈধ অস্ত্রের ঝনঝনানিতে শঙ্কিত রাজনীতিবিদরাও। আইনশৃঙ্খলা বাহিনী বলছে দেশীয় কিছু সিন্ডিকেট সহ সক্রিয় আন্তর্জাতিক চক্র। আরও জানাচ্ছেন কাজী মাহফুজ। প্রকাশ্যে ঘাড়ে পিস্তল ঠেকিয়ে হত্যার এই ঘটনা চট্টগ্রামের। সম্প্রতি নগরীর চালিতাতলিতে বিএনপি প্রার্থীর গণসংযোগে এ ঘটনা আলোচনার সৃষ্টি করে গোটা দেশে। গত বছর ৫ আগস্টের পর থেকে চট্টগ্রামে আন্ডারওয়ার্ল্ডের নিয়ন্ত্রণ নিতে মরিয়া হয়ে ওঠে কয়েকটি গ্রুপ। প্রকাশ্যে গুলি কিংবা অস্ত্র হাতে সদস্যদের নগরী ও জেলায় দেখা মিলে দিনে দুপুরে। রাজনৈতিক আধিপত্য বিস্তার, ব্যবসায়িক স্বার্থ ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে একের পর এক খুন হয় ৩৫ জন। প্রশ্ন উঠেছে, কোথা থেকে আসছে এত অস্ত্র, কারাই বা সরবরাহ করছে? জাতীয় নির্বাচন এগিয়ে আসার সাথে সাথে চট্টগ্রামে অস্ত্রের এমন ঝনঝনানি উদ্বেগ বাড়াচ্ছে সবার। কেবলমাত্র রাজনীতিকের কারণে কিন্তু এই ঘটনাগুলো হচ্ছে না। এখানে আমরা দেখতে পাচ্ছি মাটি কাটা নিয়ে, বালু মহল দখল নিয়ে, আধিপত্য নিয়ে পরিস্থিতি এমন একটা তুলছে, মানুষ একটা ভয়ভীতি হচ্ছে, আতঙ্ক তো হচ্ছে, আরো মনে হচ্ছে আরো বেশি হবে কিনা। নির্বাচন ফেব্রুয়ারিতে বা মার্চে যখনই হয়, এর আগে সুস্থ নির্বাচন করতে হলে সবাইকে মাঠে নেমে কাজ করতে হবে। সম্প্রতি রাউজানের নোয়াপাড়ায় একটি বাড়ি থেকে বিপুল অস্ত্র উদ্ধার করে র্যাব। এরপর বিভিন্ন উপজেলার বসত বাড়ি, পুকুর সেচে, খামার ও পাহাড়ের গহীন জঙ্গলে মাটি খুঁড়ে অস্ত্র উদ্ধার করে পুলিশ। রাজনীতিবিদরা বলছেন, আসন্ন নির্বাচনে এসব অস্ত্র ব্যবহার হলে পরিস্থিতি হতে পারে ভয়াবহ। অস্ত্রবাজের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না। সকল অস্ত্রবাজদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক। সুষ্ঠু পরিবেশ পেলে সাধারণ মানুষ ভোট কেন্দ্রে যাবে। আগে থেকে কেউ যদি কোনো আতঙ্ক সৃষ্টি করে অস্ত্রের মাধ্যমে এবং বিভিন্ন ভীতি প্রদর্শন করে, এবং এটা খুবই খারাপ লক্ষণ। সব জেলা উপজেলা থেকে শুরু করে সারা দেশে এরকম অবৈধ অস্ত্র উদ্ধার এবং চিহ্নিত সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করে আইন শৃঙ্খলা পরিস্থিতি ফিরিয়ে আনা, নির্বাচনের জন্য যাতে এই পরিস্থিতিতে একটা বাধা হয়ে না দাঁড়ায়। এখন যেহেতু সরকার এটা দমন করতে না পারে, তাহলে তাদেরকে অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন করা সম্ভব না। পুলিশের তথ্য বলছে, জুলাই অভ্যুত্থানের পর চট্টগ্রাম মহানগরে উদ্ধার করা হয়েছে ৭৯৩টি অস্ত্র, আর জেলায় উদ্ধার ৫৭৭টি আগ্নেয়াস্ত্র। এছাড়া র্যাব উদ্ধার করেছে দেশি বিদেশি ২০০টি অস্ত্র। সব মিলে প্রায় ১৫০০ মারণাস্ত্র উদ্ধার করেছে সংস্থাগুলো। র্যাব বলছে, বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্রের সাথে গণ অভ্যুত্থানের সময় পালিয়ে যাওয়া সন্ত্রাসীদের অস্ত্রও যোগ হয়েছে। পাশাপাশি দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে অস্ত্র প্রবেশ করেছে এমন তথ্যও আছে তাদের কাছে। দুই দিক থেকে আসে, আগেরগুলোও আছে, নতুন ২-৪টা কিছু অল্প অল্প করে ইন হচ্ছে। তো যেভাবেই আসুক, আগের থাকুক আর নতুন আসুক, সবাই চেষ্টা করছি। ইনশাল্লাহ আমরা খুব দ্রুতই এই অস্ত্রের যে একটা অরাজক পরিস্থিতি তৈরি করে রেখেছে, এই অস্ত্রবাজিটা ইনশাল্লাহ খুব দ্রুতই আমরা বন্ধ করতে পারবো। বিদেশি অস্ত্রের চালানের পাশাপাশি দেশি অস্ত্র বিক্রেতার রয়েছে নির্দিষ্ট কিছু সিন্ডিকেট। তাই এসব অস্ত্র কারা কিভাবে আনছে এবং সন্ত্রাসীদের রাজনৈতিক আশ্রয় প্রশ্রয় কারা দিচ্ছে, সেদিকে আইনশৃঙ্খলা বাহিনীকে নজরদারি বাড়ানোর দাবি সাধারণ মানুষের। কাজী মাহফুজ, এখন, চট্টগ্রাম।
মা মেয়েকে খুন করে লাপাত্তা গৃহকর্মী আয়েশা আক্তার। শুধু নাম ছাড়া কিছুই জানে না আইনশৃঙ্খলা বাহিনী। 4 দিন আগে কাজে যোগ দেয়া আয়েশা মৌখিকভাবে যা বলেছে সবই প্রাথমিকভাবে মিথ্যা প্রমাণিত হয়েছে। অথচ নতুন গৃহকর্মী নেয়ার আগে স্থানীয় থানায় সব তথ্য দেওয়ার কথা ছিল পরিবারগুলোর। আমিনুর রহমানের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন আরিফ হোসেন। বছরের পর বছর ধরে ঘরের আস্থার জায়গায় থাকে গৃহ পরিচালিকা, দারোয়ান ও ড্রাইভার। কিন্তু সেই বিশ্বাসই কখনো কখনো তৈরি করে মৃত্যু ফাঁদ, আবার কখনো তাদের লোভের ফাঁদে পড়ে সব হারাচ্ছে পরিবার। বিভিন্ন স্থানে এমন লোমহর্ষক ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে রাজধানীতে। দরজার এই নখ খুললাম, খুলে দেখি আমার মেয়েটি মাথাটাই দিয়ে ওয়ালের সাথে খেলাচ্ছে। মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা মেয়েকে হত্যার ঘটনার পর এখনো গ্রেফতার হয়নি আয়েশা আক্তার। কেন? 4 দিন হয়েছে এই কাজের মহিলাকে নিয়োগ দিয়েছে, কোনো তথ্য ছিল না ওনাদের কাছে, কোনো এনআইডি ছিল না, ডিটেলস কোনো তথ্য ছিল না। আমরা বের করার চেষ্টা করতেছি। 4 ডিসেম্বর গৃহ পরিচালিকার কাজ নেওয়ার সময় মৌখিক তথ্যে বিশ্বাস করেছিল পরিবারটি। এই ছোট্ট ভুলের মাসুল গুনতে হয়েছে 2টি প্রাণের বিনিময়ে। কিভাবে গৃহ পরিচালিকা সংগ্রহ করে রাজধানীর অধিকাংশ পরিবার? কোন জায়গায় ওইটা জানি, আর কার কার কাজ করে এটা জানি, আর জানি না। বিশ্বাসের উপরে। হ্যাঁ, ভোটার আইডি কার্ড অনেক সময় দেখা গেলো যে আমরা চাইছি দিলে দিন পরে দিতেছে, আমার কাছে নাই না দিতেছে। যখন কাজের বুয়ারা আসে দারোয়ানকে বলে যে আমি কাজ আছে নাকি এই জায়গায় বিল্ডিংয়ে, তখন দারোয়ান উপরে ফোন দেয় যে একজন বুয়া আছে ম্যাডাম, কিংবা একজন স্যার, একজন বুয়া আছে, কাজের লোক নেবেন নাকি। পরে ফোন দিয়ে বলে যে ঠিক আছে, ওকে পাঠাও। জানা গেল কেউ গ্রামের স্বজন, বন্ধু, প্রতিবেশী অথবা দারোয়ানের মাধ্যমে নির্দিষ্ট পরিবারের খোঁজ পান গৃহ পরিচালিকা। অধিকাংশ ক্ষেত্রে মৌখিক নাম ঠিকানা ছাড়া আর কোনো তথ্যই থাকে না পরিবারের কাছে। মাসিক ভিত্তিতে বাড়ির মালিকের তথ্য হালনাগাদ করে দেওয়ার কথা থানাগুলোকে। কেউ বলে না যে আপনারা এরকম তথ্য রাখবেন বা জমা দিবেন, এরকম কেউ বলে নাই। ভয় তো একটা থাকবে, যেমন আমার আরো রিলেটিভরা বুয়া যদি রাখে তাহলে তো ওদেরকে এভাবে সতর্ক, এখন থেকে তো অন্তত সতর্ক থাকবো। মানে একটা বুয়া আরেক বুয়াকে বলে হ্যাঁ ম্যাডাম বুয়া ভালো আছে আপনি রাখেন, কিন্তু তার কোনো কাগজ নেই, কোনো ডকুমেন্ট নেই, এভাবেই কাজ চলেছে। গৃহকর্মী অথবা দারোয়ানের নাম, পরিচয়, ঠিকানা এবং ছবি থাকার কথা রাজধানীর থানাগুলোতে। আমরা এসেছি ধানমন্ডি থানায়, আমরা দেখতে চাই এই ধরনের কোনো তথ্য থানাগুলোতে রয়েছে কিনা। ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নেই, গৃহ পরিচালিকার তথ্য আছে কিনা তাও জানে না ডিউটি অফিসার। সেটা হলো যে আপনাদের বাসা বাড়িতে যে দারোয়ান এবং কাজের বুয়ার তথ্য থাকার কথা প্রত্যেকটা থানায়, আপনাদের থানায় ধরনের কোনো তথ্য আছে? এটা আমার এই মুহূর্তে জানা নাই, তো এটা আমাদের সিনিয়রদের সাথে ওনারা বলতে পারবেন। এবার দেখব পল্টন থানার চিত্র। বাসা বাড়িতে না, আমাদের এই ধরনের তথ্য না, মানে কোনো ধরনের এ ধরনের তথ্য নাই। আমরা ওই যে বাড়িওয়ালা ভাড়াটিয়ার তথ্য ফরম আপডেট করতেছি প্রতিনিয়ত। যদিও ডিএমপির মুখপাত্র বলছে সব ধরনের তথ্য হালনাগাদ রয়েছে তাদের কাছে। নগরবাসীর তথ্য চেয়ে আমরা কাজ করছি এবং ইতিমধ্যে বেশ কিছু তথ্য আমাদের নিকট সংরক্ষিত রয়েছে। যে কোনো ধরনের অপরাধ প্রতিরোধে এসব তথ্য আমাদেরকে নানাভাবে সহায়তা করে। এছাড়া কোনো অপরাধ সংঘটিত হয়ে গেলে সেই অপরাধীকে শনাক্ত করার জন্য এই তথ্যগুলো আমরা কাজে লাগাতে পারি। বিশ্বাসের সম্পর্ক যতই গভীর হোক, নিরাপত্তা নিয়ে সচেতন থাকা উচিত। রাজধানীর মা মেয়েকে হত্যার ঘটনায় হয়তো অনেককেই নিরাপত্তা নিয়ে ভাবতে বাধ্য করবে। আরিফ হোসেন, এখন, ঢাকা। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গায় ধীরে ধীরে শীত জেঁকে বসেছে। ভোরে ঘন কুয়াশা ও হিমেল বাতাসের শীত বেশি অনুভব হচ্ছে। একই পরিস্থিতি মেহেরপুরেও। বিস্তারিত জানাতে যুক্ত আছেন চুয়াডাঙ্গা থেকে অনিক চক্রবর্তী, মেহেরপুর থেকে মুজাহিদ আল মুন্না। শুরুতেই অনেক জানাবেন, জেলায় শীতের তীব্রতা এখন কেমন? উজ্জ্বল, চুয়াডাঙ্গা একটি শীতপ্রবণ একটি জেলা এবং শুধু এবছর নয়, প্রতি বছরই কিন্তু শীতের এই প্রকোপ এই জেলার যারা বাসিন্দা আছে তাদেরকে আসলে চরম দুর্ভোগে ফেলে। এই শীত যত বাড়ছে, সাধারণ মানুষ কিন্তু ঠিক ততটাই দুর্ভোগে রয়েছে। নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ দুর্ভোগে রয়েছে। রিক্সা চালক, শ্রমিক, তারা কিন্তু আসলে অনেকটা তাদের আয়ের উৎসে ভাটা পড়েছে।
বিশেষ করে আজকে যদি তাপমাত্রা বলি উজ্জ্বল, আজকে সকাল 6টায় চুয়াডাঙ্গার আবহাওয়া অফিস তাপমাত্রা রেকর্ড করেছে 13 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ উজ্জ্বল 10, 11, 12, 13 এই তাপমাত্রা কিন্তু ওঠানামা করছে প্রতিদিন। কিন্তু শীতের যেই প্রকোপ সেটি কিন্তু সকাল থেকে আসলে থাকছে এবং বেলা বাড়লে সূর্যের দেখা মিললে শীত কিছুটা কমলেও সন্ধ্যার পরে কিন্তু সেই শীত আবারও জেঁকে বসছে, যার ফলে সন্ধ্যার পরপরই রাস্তাঘাটে আসলে মানুষজনের উপস্থিতি আসলে কমে যাচ্ছে। খুব প্রয়োজন ছাড়া কিন্তু যখন বেশি রাত্রি হচ্ছে তখন কিন্তু মানুষজনের উপস্থিতি সড়কে নেই বললেই চলে। পাশাপাশি একটা বিষয় জানিয়ে রাখি যে উজ্জ্বল, যে অন্যান্য বছর আমরা দেখেছি যে ঠিক এই সময়ে জেলা প্রশাসন বা উপজেলা প্রশাসন বা রাজনৈতিক ব্যক্তিবর্গ কিন্তু শীত বস্ত্র বিতরণ করে, বিশেষ করে শীতের যে কম্বল সেটি কিন্তু শীতার্তদের মাঝে বিতরণ করে। এবছর কিন্তু এখন পর্যন্ত সেরকম কোনো চিত্র আমরা দেখতে পাইনি। আমি জেলা প্রশাসনে খোঁজ নিয়েছি, বিশেষ করে ত্রাণ যে শাখা রয়েছে সেখানে আমি খোঁজ নিয়েছি, সেখান থেকে কিন্তু কোনো প্রকার তথ্য এখনো পর্যন্ত আসলে আমি পাইনি। তো এছাড়া এই যে শীত বাড়ছে, ওঠানামা করছে, হাসপাতালেও কিন্তু আসলে শীতজনিত রোগী বাড়ছে, শিশুর রোগীরা ভর্তি হচ্ছে। আবহাওয়া অফিস বলছে উজ্জ্বল যে এই মুহূর্তে কোনো সুখবর নেই, সামনে যে দিনগুলো আসে সেই দিনগুলো কিন্তু আরো ভয়াবহ। তো উজ্জ্বল, আমার কাছে শীত পরিস্থিতি নিয়ে এই ছিল সবশেষ চুয়াডাঙ্গা থেকে। মুন্না জানাবেন, মেহেরপুর জেলায় আজ তাপমাত্রা কত আর আবহাওয়া অফিস কি বলছে? উজ্জ্বল হাফিজ, আমি যদি আজকের কথা বলি, আজ সকাল 6টায় মেহেরপুর চুয়াডাঙ্গা যে আঞ্চলিক আবহাওয়া অফিস মেহেরপুর এই অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে 13 ডিগ্রি সেলসিয়াস, যেটি গতকালকের চাইতে কিছুটা কম। গতকালকে মেহেরপুরের এই অঞ্চলে তাপমাত্রা ছিল 13.6 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ কালকের চাইতে আজকের তাপমাত্রা কিন্তু কিছুটা কম। আবার আমি যদি অনুভূত তাপমাত্রার কথা বলি, আমার কিন্তু এই যে সকাল 6টার সময়তে কিন্তু প্রচন্ড শীত আমরা অনুভব করেছি এবং মেহেরপুরে আমি সকালে বের হয়ে যে সমস্ত পথচারীদের পেয়েছি, তাদের কয়েকজনের সাথে কথা হয়েছে, তারা কিন্তু আমাকে জানিয়েছেন প্রচন্ড শীতে তারা কিন্তু এক প্রকার কাবু হয়ে আছে। আমি পাশাপাশি কয়েকজন দিনমজুর এবং রিক্সা চালকের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন যে প্রচন্ড শীতের কারণে তারা কিন্তু কাজ করতে পারছে না। বিশেষ করে যারা রিক্সা চালক তারা কিন্তু অতিরিক্ত বাতাসের কারণে তারা কিন্তু রিক্সা চালাতে খুবই কষ্ট হচ্ছে। এছাড়াও আমি কয়েকজন মোটরসাইকেল চালকের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন যে মোটরসাইকেল কিন্তু গতি 20-এর উপরে নিতে। শীত পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। অগ্রহায়ণ মানে শীতের আমেজ আর খেজুর রস ও গুড়ের মৌসুম। কুষ্টিয়ায় জমে উঠেছে খেজুর রস ও সংগ্রহ ও গুড় তৈরির কর্মযজ্ঞ। শুধু একটি মৌসুমে জেলায় 200 টন খেজুর গুড় উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। মেজবাউদ্দিন পলাশের তথ্য, ছবিতে বিস্তারিত। কুয়াশা ভেদ করে সূর্যের আলো ফুটতেই ব্যস্ত গাছিরা। কুষ্টিয়া শহরতলির বাইপাস সড়ক জুড়ে রস সংগ্রহ, জাল দিয়ে গুড় তৈরির উৎসব। শীতের শুরুতে গাছ ইজারা নিয়ে রস সংগ্রহে নেমেছেন শতাধিক গাছি। এরপর রস থেকে তৈরি হচ্ছে ঐতিহ্যবাহী খেজুর গুড়। গুণগত মান ভালো হওয়ায় কুষ্টিয়ার গুড়ের চাহিদা দেশ জুড়ে। শুধু বাইপাসের একটি বাগান থেকেই 5 লাখ টাকার রস ও 20 লাখ টাকার গুড় বিক্রির আশা করছেন এখানকার গাছি ও শ্রমিকরা। ওইখানে প্রায় 300 গাছ আছে। এই 300 গাছ তো একার দ্বারা তো সম্ভব হয় না কাটা। 5 জন লোক আসছে, আমরা 300 গাছ কাটতে 5 জন লোক আসছে। আমাদের এখানে ইনশাল্লাহ খুবই ভালো উন্নত মানের জায়গাটা, ওই জন্য আমরা বারবার এখানে নিই। আমরা এই জায়গাতেই বারবার আমরা আসি। তো এবছরে গাছের দাম বেশি তুলনামূলক হয়, তারপর ইনশাল্লাহ মনে হয় ব্যবসা ভালো হবে। এছাড়া জেলার মিরপুরের সাতবাড়িয়া এলাকায় স্বাস্থ্যসম্মত উপায়ে গুড় প্রক্রিয়াজাত করছেন তরুণ উদ্যোক্তা সোহাগ। ভেজাল মুক্ত গুড়ের চাহিদা ছড়িয়ে যাচ্ছে দেশ বিদেশে। নিরাপদভাবে মাটির হাঁড়িতে সুরক্ষিতভাবে রসটা সংগ্রহ করে আমরা একদম প্রাকৃতিক উপায়ে জ্বালিয়ে খেজুরের রস এবং খেজুরের খাঁটি গুড় উৎপাদন করতেছি। রস আসলে আপনার সামনেই হচ্ছে, আপনার ওই খুঁটি ধরে পারবে, ওইগুলো আপনার সরাসরি তাদের কাছ থেকে ক্রয় করতে পারবে। অধিকাংশ খাদ্যতে ভেজাল পাই, কিন্তু খেজুরের গুড় যেটা, এটাই ভেজালের কারণে মানুষ সঠিকভাবে এখানে পাওয়ার জন্য ছুটে আসে। চলতি মৌসুমে জেলায় খেজুরের গুড় থেকে 5 কোটি টাকারও বেশি আয়ের লক্ষ্য কৃষি বিভাগের। আউট অফ বক্স কার্যক্রমের মধ্যে আমাদের খেজুর গাছের চারা রোপণ এবং খেজুর গাছের সংখ্যা বৃদ্ধি, সেটিও একটি কাজ। এটি উদ্বুদ্ধকরণের মাধ্যমে আমরা বিভিন্ন রাস্তার ধারে
মানুষকে খেজুর গাছ রোপণের জন্য আমরা উদ্বুদ্ধ করছি। আর সর্বোপরি রস এবং গুড় বিক্রি করে মানুষের যে অর্থনৈতিক অবস্থার উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টি, এই বিষয়গুলো আসলে এখানকার মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন বয়ে আনবে বলে আমরা মনে করি। কুষ্টিয়ার গ্রামীণ অর্থনীতিতে শীতের মৌসুমে যে প্রাণচাঞ্চল্য দেখা যায় তার বড় অংশ জুড়েই খেজুরের রস ও গুড়ের এই শিল্প। এখন কুষ্টিয়া। মজুরি বৈষম্য সহ নানা কারণে মানবেতর জীবন চা শ্রমিকদের। তাদের অধিকার নিয়ে বিভিন্ন সময় দাবি তোলা হলেও আইনি জটিলতা সহ নানা সংকটে আলোর মুখ দেখেনি। মালিকপক্ষ, শ্রমিক ইউনিয়ন ও সরকার মিলে ত্রিপক্ষীয় আলোচনার মধ্য দিয়ে সংকটগুলো নিরসন চান সাধারণ শ্রমিকরা। যদিও প্রশাসন বলছে ভূমির মালিকানার জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে প্রস্তাবনা পাঠানো হয়েছে। মৌলভীবাজার থেকে এম এ হামিদের প্রতিবেদনে বিস্তারিত। 171 বছর পেরিয়ে গেলেও ভূমির অধিকার পায়নি চা শ্রমিকরা। সফল হয়নি দীর্ঘদিনের আন্দোলন সংগ্রাম। নিজেদের জমি না থাকায় কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণেও হতে হয় বঞ্চিত। সমস্যা হয় ছেলে মেয়েদের সরকারি চাকরিতে ঢুকতেও পারেন না বসবাস উপযোগী ঘর তৈরি করতে। ঘর করতে গেলে শ্রম আইনের বিধান তুলে তাদেরকে ঘর তুলতে দেওয়া হয় না। বাগান কর্তৃপক্ষকে বারবার বলার পরও তাদের ঘর মেরামত করে দেওয়া হয় না। মজুরি বৈষম্যের শিকার বলেও অভিযোগ করেন তারা। এই মুহূর্তে প্রায় 60 থেকে 62টা চা বাগানে এই যে নিজের মজুরি, যে চা শ্রমিকরা অর্জিত মজুরি থেকে 7% এবং মালিক 7% আইনগত ফান্ডে দেওয়া এই টাকাটা কিন্তু অদ্যাবধি এখন পর্যন্ত দিতেছেন। এতে 20 মাস, 25 মাস, 30 মাস, 50 মাস ধরে কিন্তু দিতে আসেন। জমির মালিকানা না থাকায় প্রতিনিয়তই হীনমন্যতায় ভোগেন চা শ্রমিকরা। এমনকি ভিটে হারানোর ভয়ে উচ্চশিক্ষিত হলেও বাগান ছেড়ে অন্য চাকরি করতে পারছে না তাদের সন্তানরা। কারণ চা বাগানের শ্রম আইনের 32 ধারায় উল্লেখ আছে, বাগান কর্তৃপক্ষ চাইলে যে কোনো সময় নোটিশ দিয়ে কাজ বন্ধ করে দিলে বসবাসের জায়গা সহ সবকিছু বাগান কর্তৃপক্ষকে বুঝিয়ে দিয়ে বাগান ছেড়ে চলে যেতে হয়। শ্রমিকরা বলছেন, এখন যে জমিটুকু নিজেদের দখলে আছে সেখানেও বৈষম্য। কারো দখলে আছে 10 থেকে 30 শতক, আবার কারো কাছে প্রায় 5 কেদারেরও বেশি। এটার অবসান চান তারা। আপনার চাকরিচ্যুত হইলে পরে আপনার সবকিছু ছেড়ে চলে যেতে হবে। এই যে একটা আতঙ্ক, এই আতঙ্ক মাধ্যমে থেকেও আমরা চা বাগানে কাজ করে যাচ্ছি, বসবাস করে যাচ্ছি। পরের জায়গা, পরের জমি ঘর বানাইয়া আমি রই, এইভাবে একটা জীবন। সে মনস্তাত্ত্বিকভাবে একজন শ্রমিক, মনস্তাত্ত্বিকভাবে একজন নাগরিক, সে কিন্তু অনেক পেছনে পড়ে যায় যে আমার তো কোনো ঠিকানা নাই। মালিক, শ্রমিক ও সরকার মিলে ত্রিপক্ষীয় আলোচনা করে সমস্যার সমাধান সম্ভব বলে মনে করেন শ্রমিক নেতারা। একটা পরিমাণ ধরেন 30 শতক বা 20 শতক যদি প্রতিটা শ্রমিককে যে ল্যান্ডগুলো আছে ল্যান্ডগুলো দেওয়া হয় তখনই সমাধান আসবে, এর আগে সমাধান আন। আর এই জমিন তো আসলে লিজকৃত জমিন, এগুলা তো বহিরাগতর কাছে বিক্রিও করা যাবে না। ওরকম যদি একটা গাইডলাইন গাওয়া থাকে তাহলে আর এগুলা সমস্যা হবে না। মালিক পক্ষ বলছে, বাগানের স্থায়ী শ্রমিকদের জন্য ঘর আছে, অস্থায়ী শ্রমিকদের সরকার চাইলে ঘর করে দিতে পারে। সরকার হয়তো যে দেন না অবশ্যই ওই যে প্রকল্প আছে যে ওইগুলাতে হয়তো সরকারে হয়তো যারা নন ওয়ার্কার, যারা ওয়ার্কারের তো আমরা গড় আছে, নন ওয়ার্কারের দ্বারা যদি দিতে পারেন। শ্রমিক নেতারা বলছেন, সব দেশেই চা শ্রমিকদের দৈনিক মজুরি 300 টাকার উপরে, শুধু বাংলাদেশেই 187 টাকা। চা শ্রমিকদের ন্যায্য মূল্য নিশ্চিত করার দাবি জানান তারা। প্রশাসন বলছে, ভূমির মালিকানার জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে প্রস্তাবনা পাঠানো হয়েছে। এই চা শ্রমিকদের ভূমির অধিকার প্রদানের সাথে সাথে আসলে যাতে চা শ্রমিকরা ভূমি বিক্রি না করতে পারে, কারণ এটা একটা বিশেষ শিল্প। এই শিল্পের ভূমি ব্যবস্থাপনা যদি বিশেষভাবে নির্ধারিত না থাকে তাহলে শিল্পে বিশৃঙ্খলা তৈরি হবে। স্থায়ী শ্রমিকদের যারা চা বাগানে ইতিমধ্যে তারা গড় করে আছে, আমরা ওই অনুসারে যখন এটা অনুমোদিত হয়ে আসবে, কোনো পরিবারের হয়তো 5 শতক প্রয়োজন, একটি গড় করার জন্য কোনো পরিবারের 10 শতক প্রয়োজন, বড় পরিবার হলে ওই অনুসারে আমরা সিদ্ধান্ত নিব। প্রায় 250 বছর আগে নিজ ভূমি থেকে টাকা রোজগারের জন্য আসা সম্প্রদায়টি নিজেদের অধিকার নিয়ে বাঁচতে চান। ভূমির মালিকানা সহ চা উৎপাদনকারী বিভিন্ন দেশের সাথে সামঞ্জস্য রেখে মজুরি নির্ধারণ চান তারা। এখন মৌলভীবাজার। জামালপুরে 38.5 কোটি টাকায় সেতু নির্মাণের নানা জটিলতা। নকশা অনুযায়ী সেতুর গার্ডার নির্মাণের পর সেগুলো ভেঙে 4 থেকে 5 ফুট উচ্চতা কমানো হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, সেতু নিচু হলে বন্যার পানি প্রবাহ ও নৌকা চলাচল বাধাগ্রস্ত হবে। যদিও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বলছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এই পরিবর্তন করা হয়েছে নকশা। জুয়েল রানার প্রতিবেদনে থাকছে বিস্তারিত। জামালপুরের ইসলামপুর উপজেলার বেনুয়ারচর এলাকার দশাহানি নদী 2023 সালের সেপ্টেম্বরে পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ প্রকল্পের আওতায় 280 মিটার সেতুর নির্মাণ কাজ শুরু হয়। মেসার্স চৌধুরী এন্টারপ্রাইজ নামের একটি নির্মাণ প্রতিষ্ঠান পায় নির্মাণ কাজ। চুক্তি অনুযায়ী 2025 সালের 4 আগস্ট কাজ শেষ হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত 50% কাজও হয়নি। অপরদিকে এ বছরের এপ্রিলে নকশা পরিবর্তনের কারণে ভেঙে ছোট করা হচ্ছে পিলার। স্থানীয়দের অভিযোগ, সেতু নিচু হলে বন্যায় পানি প্রবাহ বাধাগ্রস্ত হবে। এতে আশপাশের বাড়িঘর বন্যার পানিতে তলিয়ে নদী ভাঙন হতে পারে। প্রতিবন্ধকতা সৃষ্টি হবে নৌকা চলাচলেও। এই বছর বন্যা হয় নাই, আগামীতে যখন বন্যা হবে তখন 2 গ্রামের নদীর পার ভেঙে আমাদের গ্রাম ক্ষতিগ্রস্ত হবে। এই নৌকা দিয়ে আপনার ওপারে যদি একটা রুগী হঠাৎ অসুস্থ হয়ে যায়, পার করা একেবারে অনেক কষ্ট হয়ে যায়। এরা হেল্প করছে, করছে না, 2024 সালের 5 আগস্টের পর থেকে ঠিকাদার পলাতক থাকায় জটিলতা বেড়েছে বলে জানায় নির্মাণ কাজে জড়িতরা। গড়ে থেকে পাশে পরে ঠিক আছে, এটার 4 ফুট হয়তো মানে কি জানি মাপ করে করলো, আমরা বুঝিতে বাংলা মানে 4 ফুট 3 ফুট করে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর জানায়, সময়ে বাড়ানোর জন্য এরই মধ্যে আবেদন করা হয়েছে। এছাড়াও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে সেতুর উচ্চতা কমানো হয়েছে। তবে এতে করে নৌযান চলাচল বাধাপ্রাপ্ত হবে না। কাজের গড় অগ্রগতি 50% এবং কাজটির ইতিমধ্যে আমাদের টাইম বৃদ্ধির জন্য ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর আমরা পত্র প্রেরণ করেছি। মাঝে ব্রিজের কিছু ডিজাইন জটিলতার কারণে ইতিমধ্যে আমরা মানে কাজটির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে ডিজাইন সংশোধনের মাধ্যমে কাজটি চলমান আছে। জনগুরুত্ব বিবেচনায় দ্রুত সেতুর নির্মাণ কাজ শেষ করা হবে, এমনটাই প্রত্যাশা এই অঞ্চলের মানুষের। এখন জামালপুর। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। থাইল্যান্ডের সঙ্গে চলমান সংঘাত নিরসনে আলোচনায় বসতে চায় কম্বোডিয়া। 2 দিনের রক্তক্ষয়ী সংঘাতে 2 পক্ষের 10 জন নিহতের পর মঙ্গলবার এই কথা জানান কম্বোডিয়ার প্রধানমন্ত্রীর সিনিয়র উপদেষ্টা সুস ইয়ারা। এদিকে একই দিন রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে থাই পররাষ্ট্রমন্ত্রী জানান, সীমান্ত উত্তেজনা কমাতে উদ্যোগ নিতে হবে কম্বোডিয়াকে। এছাড়া 2 দেশকে সংঘাত পরিহার করে সংযত থাকার আহ্বান জানিয়েছে চীন। তবে থাই কম্বোডিয়ার সংঘাতে বিপর্যস্ত 2 দেশের সীমান্তবর্তী এলাকার মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। এরই মধ্যে ভয়ে আতঙ্কে ঘর ছেড়েছে 2 দেশের লাখ লাখ বাসিন্দা। মঙ্গলবার ফাঁকা হয়ে যাওয়া থাই সীমান্তবর্তী গ্রামগুলোতে লুটপাট ঠেকাতে টহল বাড়ায় দেশটির পুলিশ। রোববার কম্বোডিয়ার হামলায় 1 সেনা নিহতের জেরে দেশটির অস্ত্র ভাণ্ডার লক্ষ্য করে বিমান হামলা চালায় থাই সেনাবাহিনী। তবে থাইল্যান্ডের বিরুদ্ধে শুরুতে হামলার অভিযোগ তোলে কম্বোডিয়া। এদিকে সামরিক সক্ষমতার দিক থেকে থাইল্যান্ডের চেয়ে পিছিয়ে কম্বোডিয়া। থাইল্যান্ডের ঝুড়িতে সেনা সংখ্যা 2.5 লাখ আর কম্বোডিয়া রয়েছে 75,000। পিছিয়ে সমরাস্ত্র ও যুদ্ধ বিমানেও। এছাড়া থাই সামরিক বাজেট কম্বোডিয়ার তুলনায় 4 গুণ বেশি। 2 দেশের সামরিক অবস্থান নিয়ে বিস্তারিত জানাচ্ছেন জাহানারা ভুইয়া। গেল জুলাইয়ের শেষ সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয় দক্ষিণ পূর্ব এশিয়ার 2 দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়া। টানা 5 দিন রক্তক্ষয়ী সংঘাতের পর যুদ্ধ থামাতে রাজি হয় তারা। তবে এর 5 মাস না পেরোতেই অস্ত্রবিরতিকে বুড়ো আঙুল দেখিয়ে আরও ভয়াবহ আকারে যুদ্ধে জড়িয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়া। সীমান্তে কম্বোডিয়ার 1 সেনা নিহতের সূত্র ধরে সোমবার নতুন করে আবারও বেজে উঠেছে যুদ্ধের দামামা। এরই মধ্যে ঘটেছে দুপক্ষে হতাহতের ঘটনা। থাইল্যান্ডের বিরুদ্ধে অভিযোগ উঠেছে সীমান্তে বিমান হামলা চালানোর। জীবন বাঁচাতে দলে দলে সীমান্ত ছাড়ছেন 2 দেশের বাসিন্দারা। যদিও থাইল্যান্ড কম্বোডিয়ার এই যুদ্ধ নতুন কিছু নয়। ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা পাওয়ার পর 100 বছর ধরেই 2 দেশের বিবাদ চলমান। গেল জুলাইয়ে 2 দেশের যুদ্ধে প্রাণ হারান অর্ধশত সামরিক ও বেসামরিক নাগরিক। বাস্তুচ্যুত হন 3 লাখের বেশি মানুষ।
যুদ্ধময় এই পরিস্থিতিতে সামরিক সক্ষমতা বিশ্লেষণ করলে কম্বোডিয়ার চেয়ে সব দিক থেকে এগিয়ে থাইল্যান্ড। কম্বোডিয়ার চেয়ে থাইল্যান্ডের সামরিক সক্ষমতাও 4 গুণ বেশি। কম্বোডিয়ার যেখানে ৭৫,০০০ সেনা রয়েছে, সেখানে থাইল্যান্ডে রয়েছে প্রায় ২.৫ লাখ। কম্বোডিয়ার ২০০ ট্যাঙ্কারের বিপরীতে থাইল্যান্ডে রয়েছে ৪০০টি। কম্বোডিয়ার ৪৮০টি আর্টিলারির বিপরীতে থাইল্যান্ডে রয়েছে ২৫০০-এর বেশি আর্টিলারি। স্থলের পাশাপাশি আকাশেও দাপট রয়েছে থাইল্যান্ডের। দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে আধুনিক ও প্রশিক্ষিত বিমান বাহিনী রয়েছে দেশটির। বিমান বাহিনীর ৪৬,০০০ সেনা ও ১১২ যুদ্ধ বিমান ও ডজনের বেশি হেলিকপ্টার রয়েছে, যেখানে কম্বোডিয়ার ডেরায় রয়েছে ১৬টি হেলিকপ্টার, নেই কোনো যুদ্ধ বিমান। যুদ্ধক্ষেত্রে জলপথেও থাইল্যান্ডের চেয়ে বেশ পিছিয়ে কম্বোডিয়া। থাইল্যান্ডে রয়েছে অন্তত ৭০,০০০ নৌসেনা ও কর্মকর্তা, যেখানে কম্বোডিয়ার কাছে আছে ৩,০০০-এরও কম। আর সামরিক বাজেটের ক্ষেত্রেও কম্বোডিয়ার চেয়ে ঢের এগিয়ে থাইল্যান্ড। সামরিক খাতে কম্বোডিয়ার যেখানে $১.৩ বিলিয়ন বাজেট, তখন থাইল্যান্ডের $৫.৭৩ বিলিয়ন। দুদেশের সংঘাতময় এই পরিস্থিতিতে ব্রিটিশ নাগরিকদের সীমান্ত থেকে ৫০ কিলোমিটার দূরে থাকার নির্দেশনা দিয়েছে যুক্তরাজ্য সরকার। জোহানা ভুইয়া, এখন বিশ্ব। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধের মধ্যে স্থবির কানাডার অর্থনীতি খানিকটা ঘুরে দাঁড়ানোর চেষ্টায়। বেকারত্বের হার কমেছে ৩ মাসে, তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। বাংলাদেশি অভিবাসীরা বলছেন, দক্ষতার প্রমাণ দিলে কাজের সুযোগ পাওয়া কঠিন নয়। কানাডা থেকে আরও জানাচ্ছেন সৈয়দ ইফতেখার। ব্ল্যাক ফ্রাইডের পর আসন্ন বড়দিন উৎসবকে ঘিরে কানাডায় অর্থনৈতিক চাঞ্চল্য বাড়ছে। সরকারি তথ্য মতে বেকারত্বের হার অন্তত ১.৫ থেকে ২% কমেছে। গত ১৬ মাসের মধ্যে সর্বনিম্ন বেকারত্বের হার এখন ৬.৫%। পরিসংখ্যান বলছে শুধু নভেম্বরেই অন্তত ৫৪,০০০ নতুন কর্মসংস্থান যোগ হয়েছে। সবচেয়ে বেড়েছে প্রাইভেট সেক্টর ও পার্ট টাইম কাজের সুযোগ। কানাডায় নভেম্বরে প্রায় ৫৪,০০০ নতুন জব সৃষ্টি হয়েছে এবং এর ফলে কানাডার যে আনএমপ্লয়মেন্ট রেট সেটা 6.9 থেকে 6.5-এ দাঁড়িয়েছে। সবচেয়ে বেশি আমার কাছে গুরুত্বপূর্ণ যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে হেলথ কেয়ার সেক্টর এবং সোশ্যাল সার্ভিস সেক্টরে যে ৪৬,০০০ পজিশন ক্রিয়েট হয়েছে সেটা বিষয়ে। চাকরি বৃদ্ধির তালিকায় শীর্ষে আছে আলবার্টা। এই প্রদেশে এককভাবে তৈরি হয়েছে প্রায় ২৯,০০০ নতুন কাজ। এরপরেই নিউ ব্রান্সউইক ও ম্যানিটোবার অবস্থান। অর্থনীতিবিদদের স্বস্তি, ১৫% কাছাকাছি চলে যাওয়া কানাডিয়ান তরুণ তরুণীদের চাকরি না পাওয়ার মতো কঠিন পরিস্থিতির কিছুটা পরিবর্তন এসেছে। Getting those kind of mock interview practice skills out, maybe using some AI and job ready tools to get your resume polished and ready to roll. সেপ্টেম্বর থেকে নভেম্বর এই ৩ মাসে মোট ১,৮১,০০০ চাকরি যোগ হয়েছে কানাডায়। এর আগে জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত শ্রমবাজার কিছুটা স্থবির, বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য শুল্ক যুদ্ধ ও অনিশ্চয়তার কারণে নিয়োগ কমে গিয়েছিল। সৈয়দ ইফতেখার, এখন কানাডা। ২০২৯ সালের মধ্যে বিশ্বের ১০০% পোলিও নির্মূলের লক্ষ্যে $১.৯ বিলিয়ন অনুদানের প্রতিশ্রুতি দিয়েছে গেটস ফাউন্ডেশন সহ অনেক দাতব্য প্রতিষ্ঠান। এর আওতায় প্রতি বছর বিশ্বের প্রায় ৩৭ কোটি শিশুকে আনা হবে টিকার আওতায়। আরও জানাচ্ছেন অর্ণব প্রসাদ। চিকিৎসা বিজ্ঞানের ব্যাপক উন্নতির ফলে পোলিও, হাম, বসন্তের মতো রোগগুলোর প্রাদুর্ভাব কাটিয়ে উঠতে পেরেছে বিশ্বের অনেক দেশ। কিন্তু এখনও রোগগুলো মাথা ব্যথার কারণ। মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত গাজা ও দীর্ঘদিন ধরে চলমান গৃহযুদ্ধে বিপর্যস্ত আফ্রিকার দেশগুলোর মানুষের কাছে। সম্প্রতি আবুধাবিতে মোহাম্মদ বিন জায়েদ ফাউন্ডেশনের উদ্যোগে ১০০% পোলিও নির্মূলের লক্ষ্য নিয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয়। এতে বিশ্বব্যাপী টিকাদান কার্যক্রম এগিয়ে নিতে ধনকুবের বিল গেটসের দাতব্য প্রতিষ্ঠান সহ বেশ কয়েকটি মানবিক সংস্থা $১.৯ বিলিয়ন প্রতিশ্রুতি দেয়। অনুদানের আওতায় প্রতি বছর প্রায় ৩৭ কোটি শিশুকে দেয়া হবে পোলিও টিকা। পাশাপাশি ভঙ্গুর অঞ্চলগুলোর স্বাস্থ্যসেবা উন্নয়নেও নেওয়া হবে উদ্যোগ। এছাড়া ২০২৯ সাল নাগাদ ১০০% পোলিও নির্মূলের আশাবাদও ব্যক্ত করে দাতা সংস্থাগুলো। এর সার্বিক তত্ত্বাবধানে রয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়াও গেটস ফাউন্ডেশন, রোটারি ইন্টারন্যাশনাল, সিডিসি, ইউনিসেফ ও ভ্যাকসিন জোট গ্যাভি। তবে আশার বিপরীতে রয়েছে অন্ধকারের কালো ছায়া।
কেননা চলতি বছর বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে এসেছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি গ্যাভির জন্য তহবিল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। আগামী বছর তহবিল কমানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য ও জার্মানিও। এছাড়া আবুধাবিতে অনুষ্ঠিত সম্মেলনে জানানো হয় 2029 সালের লক্ষ্যমাত্রা পূরণে এখনো বাজেট ঘাটতি রয়েছে $440 মিলিয়ন মার্কিন ডলার। তাই উন্নত দেশগুলোর বড় আকারের বাজেট কর্তনের মধ্যে দাতব্য সংস্থাগুলো তাদের লক্ষ্যে পৌঁছাতে পারবে কিনা তা নিয়ে রয়েছে সংশয়। এরই মধ্যে শতভাগ পোলিও নির্মূলে বিশ্বের সকল দেশের সহায়তা চেয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক। জানান, সবার সহায়তা পেলে খুব দ্রুত রোগটি থেকে মুক্তি পেতে পারে বিশ্বের লাখ লাখ মানুষ। বিশ্বের মারাত্মক রোগগুলোর একটি পোলিও। ছোঁয়াচে এই রোগটি স্নায়ুতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করে, পাশাপাশি এর ফলে পঙ্গু হয়ে যাওয়া বা প্রাণহানির ঘটনাও ঘটে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, বিশ্বব্যাপী পোলিও টিকা প্রচলনের আগে প্রতি বছর 3.5 লাখেরও বেশি শিশু এই রোগে আক্রান্ত হয়ে পঙ্গুত্ব বরণ করত। তবে 1988 সাল থেকে টিকাদান কর্মসূচি চালুর পর বর্তমানে বিশ্বব্যাপী এই রোগের প্রাদুর্ভাব কমেছে প্রায় 99%। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব। এবার খেলার খবর। 11 দলের অংশগ্রহণে প্রথমবার আয়োজিত হবে বাংলাদেশ নারী ফুটবল লীগ 2025। সময় স্বল্পতায় 25 ডিসেম্বর থেকে শুরু হতে পারে এবারের আয়োজন। শিডিউল জটিলতা, জানুয়ারি মাসে লীগ শেষ করতে চায় ফেডারেশন। বিস্তারিত জানাচ্ছেন ফারহান ইহসান। সময়ের সাথে পাল্লা দিয়ে এগিয়ে যাচ্ছে দেশের নারী ফুটবল। মাঠের খেলায় যেমন এসছে প্রতিদ্বন্দ্বিতা, তেমনি বেড়েছে খেলার মান। খেলোয়াড়দের ধারাবাহিকতা বজায় রাখতে দরকার নিয়মিত লীগ আয়োজন। 2025 সালেই এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের মূল পর্বে জায়গা করে নিয়েছে আফিদা ঋতুপর্ণারা। বাংলাদেশের ফুটবল ইতিহাসে নিঃসন্দেহে অন্যতম বড় অর্জন এটি। এত বড় অর্জনের পরও দীর্ঘদিন ধরে নেই স্বীকৃত কোনো ঘরোয়া লীগ। এবার নানা সীমাবদ্ধতা সত্ত্বেও লীগ আয়োজনে বদ্ধপরিকর বাংলাদেশ ফুটবল ফেডারেশন। আমাদের ওমেন্স উইংয়ের পক্ষ থেকে প্রথমত আমাদের বিপিএল এর যেসব পার্টিসিপেটিং দল আছে তাদেরকে চিঠি দেওয়া হয়েছে কিংবা যোগাযোগ করা হয়েছে, এবং একই সাথে আগে যারা পার্টিসিপেট করেছে নারী লিগে তাদেরকেও চিঠি দিয়েছে এবং যোগাযোগ করেছে। 10 ক্লাবের প্রতিনিধিদের নিয়ে লীগের প্রাথমিক আলোচনা সেরেছে বাফুফে। এএফসির ক্লাব চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করতে আছে বাধ্যবাধকতা। সেই শর্ত পূরণ করেই ক্লাব সংখ্যা নির্ধারণ করছে ফেডারেশন। শিডিউল জটিলতায় জানুয়ারিতেই লীগ শেষ করতে চায় তারা। বিকেএসপি এবার একটা দল দিচ্ছে, বিকেএসপি এফসি হিসাবে একটি প্রাইভেট কর্পোরেট গ্রুপও প্রথমবারের মতো আমাদের এখানে টিম দিচ্ছে, এবং বাকি যে 5টা দল তারা সকলেই এর আগে দীর্ঘদিন ধরে প্রতিটি লিগে অলমোস্ট তারা পার্টিসিপেট করে এসেছিল। প্রথম 2 বছর ফিফা উইমেন ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় মেয়েদের লীগ আয়োজন করবে বাফুফে। ফিফা থেকে পূর্ণাঙ্গ সহায়তা পেতে তাদের প্রতিনিধিদের তত্ত্বাবধানে হবে এবারের আয়োজন। একটা লিগ যখন ফিফা রাডারের মধ্যে থাকে, ইনফ্যাক্ট ফিফা থেকে একটা পয়েন্ট অফ কন্ট্যাক্টও দিবে লিগটাকে মনিটর করার জন্য, সুপারভাইজ করার জন্য। সো দ্যাটস অলসো ভেরি গুড নিউজ। লীগের নিয়মকানুন ও লীগ আয়োজনে নানামুখী প্রতিবন্ধকতা থাকলেও অন্তত 2 জন করে বিদেশি খেলোয়াড় নেওয়ার সুযোগ রাখছে ফুটবল কর্তারা। নারী লীগের এই আয়োজন ভবিষ্যতে নারী ফুটবলের রূপান্তরে রাখবে বড় ভূমিকা, এমনটাই আশা সংশ্লিষ্টদের। ফারহান ইহসান, এখন ঢাকা। শেষ করবে এখন সকাল। শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। তফসিলের পর নির্বাচনী আচরণ বিধি মেনে সমতল মাঠ নিশ্চিতের চ্যালেঞ্জ। নিরপেক্ষ ভূমিকায় ঘুরে দাঁড়ানোর সুযোগ আইন শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের। প্রশাসনেরও একটা ঘুরে দাঁড়ানোর সময় এটা। যদি কোনো ধরনের চাপ সৃষ্টি না করা হয়, আমরাও সঠিক নির্বাচন করতে পারি। নির্বাচন ঘিরে উদ্ধার না হওয়া অবৈধ অস্ত্রের ব্যবহার নিয়ে শঙ্কা। দেশীয় সিন্ডিকেটের পাশাপাশি সক্রিয় সীমান্তের ওপারের চক্র, বলছে আইন শৃঙ্খলা বাহিনী। মৌখিক চুক্তিতে গৃহকর্মী নিয়োগে বাড়ছে চুরি, ডাকাতি, হত্যা। কর্মরতদের তথ্য থানায় জমা দেন না নিয়োগদাতারা, হালনাগাদের দাবি ডিএমপির। থাই কম্বোডিয়া সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষ, বিমান হামলায় বাড়ছে প্রাণহানি। ঘরবাড়ি ছাড়ছেন আক্রান্ত এলাকার বাসিন্দারা, আলোচনায় আগ্রহী নমপেন। এই ছিল এখন সকালে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.টিভি। ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, আর সরাসরি ইউটিউবে দেখুন youtube.com/c/এখন টিভি।